সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। আমি সারিকা। আমার সামনে যিনি বসে আছে তিনি আপনাদের সবার প্রিয় একটা মুখ। রোমান্টিক ধাঁচের নাটকের নাম আসলে আসতো তার নাম। যদিও এখন তিনি নাটক থেকে একটু দূরে সরে মুভি কিংবা ওটিটির দিকে ঝুঁকে গেছেন, আর দর্শকেরাও তাকে নায়ক তকমায় দেখতে চান। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় আব্দুল নূর সজল। কেমন আছো? আলহামদুলিল্লাহ, খুব ভালো। তোমাকে অনেকদিন পরে পেলাম। যতটুকু আমার মনে পড়ে, যখন সারিকা স্টার্টেড ডুইং আমার আমি, তখন আমার আসা হয়েছিল একদম শুরুর দিকে। এতদিন পরে আসলে এখন নতুন কি কাজে ব্যস্ত? তার আগে বলে দিই, গুড টু সি ইউ, ভীষণ ভালো লাগছে। সেম হিয়ার। নতুন কাজ এখন তো মুভির কাজই করা হচ্ছে, তো একটা অলরেডি ডিক্লেয়ার, তো ওটার নাম মানে নামটা হয়তো চেঞ্জ হতে পারে, রাজুক ভাবির ছবি। আমি আর বুবলি কাজ করছি ওটাতে। বেশ অংশর কাজ হয়ে গেছে, গানের কাজ বাকি আছে, আর শেষের দিকের কিছু অংশের কাজ বাকি আছে। আরও কাজ আছে, কিন্তু সেটা আসলে এখনও বলছি না, কারণ দেখা যায় একটা প্রোডাকশন হাউস থেকে যখন ডিক্লেয়ার করে তখন বলার বিষয়টা থাকে। তো এটা নিয়ে আমাদেরকে আর কিছু বলবে না? বলতে পারি মানে হ্যাঁ, আরও দুটো কাজ করবো ইনশাল্লাহ সামনে, দুটোই মুভির কাজ। পুরো টিমটাই আসলে যেমন আমার পরিচিত আগের একটা টিম, যারা কিনা আসলে খুব স্ট্রংলি গুছাচ্ছেন কাজটা, এবং মিউজিক থেকে শুরু করে এভরি সিঙ্গল থিং খুব অর্গানাইজ ওয়েতে করার চেষ্টা করছেন। সেটা নিয়ে আসলে অনেক বেশি এখন বসা হচ্ছে। এবং আবারও একই জিনিসই বলছি যে দেখা যায় কি যে একটা প্রোডাকশন হাউস থেকে যখন আসলে ডিক্লেয়ার করে তখন আসলে বলাগুলো খুব সহজ হয়। এর আগে তোমার কোন মুভি রিলিজ পেয়েছে? লাস্ট গেল জিন 3, এবং আলহামদুলিল্লাহ যে দর্শকদের কাছ থেকে একটা খুব সুন্দর সাড়া পেয়েছি। বিশেষ করে কন্যা যে গানটিকে যে দর্শকরা এত ভালোবাসা দেবেন সেটা বুঝতেই পারিনি। কিছুক্ষণ আগেও দেখছিলাম, মনে হয় 61 মিলিয়ন ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আমি আগেও বলেছি যে ওটার সময়টাতে জ্বর ছিল তো, এবং যেখানে শ্যুট করছিলাম আমরা ষাটগুমুজে, তো সব মিলে একবার মনে হচ্ছিলো আসলে পারবো কিনা, হবে কিনা ঠিক মতো। তারপর যখন হলো এবং দর্শকরা যেভাবে করে অ্যাপ্রিসিয়েট করলেন, সেটা আসলে ভীষণ আনন্দের। আচ্ছা, এই যে হঠাৎ করে তুমি আসলে নাটক থেকে একটু বিরত নিয়েছো, এখন একটু মুভির দিকে ঝুঁকেছো, নাটক করাটা কি মানে এখন মনে হয় যে কেন করছো না? নাটক তো আমার, যদি জেনুইনলি বলি, আমি আগেও বলতাম, নাটকটা হচ্ছে ভালোবাসার জায়গা, যেখান থেকেই আসলে আমার শুরু। আজকে যদি দর্শকরা আমাকে 5 জনও চেনেন, 2 জনও ভালোবাসেন, তো এটার কারণটা কিন্তু নাটক। তো ওটা সবসময় ভালোবাসার জায়গা। এবং আমার কাছে এটাও একটা জিনিস মনে হয় যে অভিনয় কিন্তু আসলে মাধ্যম ভিত্তিকে হয়তো কিছুটা পরিবর্তন হয়, যেমন নাটকে কিংবা ওটিটিতে কিংবা মুভিতে, কিন্তু বেসিক তো অভিনয়। চলচ্চিত্রের কথা যদি বলি তাহলে এটা বলবো যে এটা তো আসলে স্বপ্নের মতো। চাওয়া এটাই ছিল যে ভালো কিছু চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হই, এবং এমন কিছু কাজ আমার পালকে মানে যুক্ত হোক, যেগুলো নিয়ে যেন আমি নিজেও একজন দর্শক হিসেবে দেখে আনন্দ পাই। মনে হয় যে আচ্ছা, যতটুকু যা করছি দর্শক হিসেবে নিজের কাছেও নিজের কাজটি ভালো লাগছে। তো যে কারণে আসলে চলচ্চিত্রে এখন অনেক বেশি কাজ করা। তবে নাটক জেনুইনলি বলি, খুব ভালোবাসার জায়গা আমার, খুব। এই যে এখন যেহেতু মুভি করছো, পার্থক্যটা কি? আসলে সবাই বলে যে একটু সময় নিয়ে কাজ করে বা সব কিছু, তোমার কাছে আলাদা কি লাগে? আলাদা লাগে আসলে ক্যানভাসটা অনেক বড়, অ্যারেঞ্জমেন্টটা বড়, এবং সবাই আসলেই যে কাজটা এখানে করা হয়, মানে চলচ্চিত্রে করা হচ্ছে, সবাই খুব ধরে করেন। নাটকের ক্ষেত্রে যেটা হতো যে আসলে খুব পর্যাপ্ত সময় কিন্তু পাওয়া যেত না, অনেক বেশি যুদ্ধ করে কাজ করতে হতো আমাদের এক সময়। এবং আমি আর তুমি নিজেও একসঙ্গে কাজ করেছি, এমনও হয়েছে যে সান পড়ে যাচ্ছে বা এর মধ্যে এতগুলো সিন করতে হবে, কিংবা এই ধরনের একটা কিন্তু দৌড়ঝাঁপের ভিতর থাকতে হতো। তাতে করে একটা বিষয় হতো যে আমরা তো সবাই আসলে দিন শেষে মানুষ তো, এবং আমাদের সবারই কাজ করবার একটা সার্টেন ক্ষমতা আছে। তো আমরা অতটুকুর মধ্যে আসলে যতটুকু পারি সেটা করবার চেষ্টা করতাম। তার চাইতেও যে আসলে ভালো করা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে, সেই স্কোপটা আসলে কম হতো, এটা আমার মনে হতো।
এই জায়গাতে একটা বিষয় মনে হয় এখানেও একটু প্রেশার থাকেই, কারণ একটা সার্টেন বাজেটের মধ্যে আসলে একটা অংশকে নামিয়ে নিয়ে আসতে হয় এবং হয়তো অনেক দূর দূরান্তে যেও অনেক শ্যুট করতে হচ্ছে, লোকেশন অনেক সময় দেখা যায় ফ্রেন্ডলিও হয় না। বিষয়টা যেটা থাকে যে প্রিপারেশন গ্রাউন্ডটা অনেক বেশি স্ট্রং, যারা যেই চরিত্রগুলো করছে সেগুলোর জন্য আসলে প্রিপারেশনের বিষয় নিতে পারছে। কেউ কোনো একটা জিনিস তার না জানা থাকে সেটা শেখার একটা জায়গা আছে, প্লাস অন শ্যুট টাইম একটা প্রপার টাইম পাওয়া যায় এবং আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট মনে হয় যে একটা সার্টেন সময় যদি না পাওয়া যায় একটা দৃশ্য করার জন্য আসলে তখন অনেক চেষ্টা করেও খুব ভালো কিছু করাটা ডিফিকাল্ট হয়ে যায়। একদমই তাই। তো এই যে এখন যে তুমি মুভিগুলো করছো, তোমাকে যদি বলি যে তোমার যতগুলো মুভি করেছো সবচেয়ে পছন্দের কোনটা, বা যেটা করে মনে হয়েছে যে তুমি অ্যাজ অ্যান আর্টিস্ট তোমার ভালো লেগেছে? যে কটা ছবি করা হয়েছে এখনো পর্যন্ত খুব বেশি সংখ্যক বলবো না, কিন্তু আমার পছন্দেরই কাজ, মোরাললেস আমার পছন্দেরই কাজ। লাস্ট যদি জিনসির চরিত্রটির কথা বলি, এই চরিত্রটি বেশ খাটুনে চরিত্র, মানে এমনও হয়েছে যে একটা বেডরুমের সিন ছিল যেখানে আসলে অদৃশ্য একটা শক্তির সাথে লড়াইয়ের দৃশ্য, এবং এটা করতে মনে হয় আমাদের 4 ঘন্টার মতো লেগেছিল। এবং যে পরিমাণ হয় না কাউকে দেখা যাচ্ছে না কিন্তু নিজে নিজে অ্যাক্ট করতে হবে, কেউ তোমার গলা চেপে ধরছে, তোমার কেউ হাত আটকে ফেলছে, তুমি কথা বলতে পারছো না, যে পরিমাণ ফোর্স যায় সেটা স্ক্রিনে কতটুকু আসে যায় না, কিন্তু আসলে ভিতর থেকে কিন্তু একটা সার্টেন টাইমের পরে শরীর ছেড়ে দেয়। এটা তো একটা বললাম, কিন্তু আরও যে কটাই করা হয়েছে, যেমন যদি সেই সব দিনের কথা বলি, সেখানে সেই চরিত্রটির জন্য আমাকে প্রায় 8-10 কেজি ফেলতে হয়েছিল, কারণ চরিত্রটা ছিল আসলে 22-24 বছরের এক যুবকের, এবং সেটা আমি না। তো টিম হেল্প করেছিল অনেক বেশি, যে কারণে ওটা আসলে ভাবে করে করা সম্ভব হয়েছে। এর আগের যে জিন 1 সেটার কাজ করেও ভালো গেছে। মোটামুটি যে কটা কাজ এসছে চরিত্রগুলো আলাদা, গল্প বলাটা আলাদা, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে প্রেজেন্ট করছেন, তো টোটাল টিমের ক্রেডিট, এবং ভালো লেগেছে আসলে এখনও পর্যন্ত যে কটা করেছি ঠিকঠাক, আলহামদুলিল্লাহ। সামনে আর কোনো কাজ কি আসছে? সামনে আসবে, কাজ চলছে কিন্তু এখনও শেষ হয়নি, আসলে একটু সময় লাগে একটা কাজ শেষ হতে। তো বললামই তো যে সামনে হয়তো এটার কাজের অংশটা পুরোপুরি শেষ হওয়ার পরে হয়তো এই বছরও আসতে পারে। সেটা নিয়ে আমাদেরকে কিছু বলা যাবে? বলবো মানে হচ্ছে, আচ্ছা যদি শুটিংয়ের কিছু অংশের কথা বলি তাহলে বিষয়টা হচ্ছে আমরা শ্যুট করছিলাম একদম দেশের একদম শেষ প্রান্তের দিকে। আমাদের এমনিতে কত একটু প্রতিকূল ওয়েদারের মধ্যে শ্যুট করতে হয়, ইটস ভেরি নর্মাল। তো ওখানে কাজ করার সময় যে জায়গায় আসলে আমাদের সেটটা ছিল, তো এমনি থেকে ওটা হচ্ছে না, মানে বন্য হাতির অভয়ারণ্যর জায়গা সেটা না, ওটা আসলে লোকালয়, কিন্তু কখনো কখনো তারা চলে আসে। তো ওরকম একটা সিচুয়েশনসের মধ্যে কাজ হয়েছে, কিন্তু উই অল আর সেফ, এবং কাজটা যতটুকু পর্যন্ত হয়েছে এটাও আর একটা জায়গা বলতে পারি যে ওখানে আসলে কো আর্টিস্ট হিসেবে ছিলেন বুবলি, এবং আমি খুব ভালো করে অবজার্ভ করছিলাম যে একজন মানুষ কী পরিমাণ ডেডিকেটেড হতে পারেন। আমরা রাত 2টার দিকে মনে হয় একটা ব্রিজের উপর শ্যুট করছিলাম, এবং সেখানে গুড়ি গুড়ি বৃষ্টি, যে গুড়ি বৃষ্টি আসলে সেটা পুরোপুরি থামেও না। তো এবং আমাদের যেহেতু আসলে একটা সার্টেন স্ক্যাজুলসের মধ্যে শ্যুট করতে হচ্ছে, তার মানে আমাদেরকে আসলে ওই সিনটা করতেই হবে সে সময়। এবং যখন সিনটা করছিলাম তো দেখা গেছে যে ওখানে কিন্তু আসলে যেহেতু আসলে পুরোটুকু জোন জুড়ে শ্যুট করা হবে, খুব প্রপারলি একটা বসার জায়গা কিন্তু অ্যারেঞ্জ করা সম্ভব হয় না, অনেক দূরে। তার মানে অত দূরে গিয়ে একটু বসে আবার এসে শ্যুট করা সেটাও আসলে টাইম কনজিউমিং। সো সবাই আমরা আসলে ওখানেই, যে যেখানে পারছি ওখানে বসা, ওখানে দাঁড়ানো, এবং একজন আরেকজনকে কিউ দেওয়া, এই বিষয়টা আমার ভীষণ ভালো লেগেছে যে একজন চলচ্চিত্রের প্রথম সারির নায়িকা কিন্তু যে পরিমাণ ডেডিকেশনস নিয়ে কাজ করেছেন, আবার ওদিকে লাজুকভাবে উনি একজন নারী নির্মাতা, কিন্তু উনিও যে পরিমাণ এফোর্ট দিয়েছেন, হয় না যে রাত 4টা 5টা 6টা বেজে যাচ্ছে কিন্তু ওনার কোনো উফ নাই। একটা শট ভালো হলে উনি যেমন খুশি হচ্ছেন, একটা শট ঠিকঠাক না লাগলে উনি আরও বলছেন যে আমি আরেকটু এরকম চাই, আরেকটু ওরকম চাই, এবং একেবারে কমার্শিয়াল পার্সপেক্টিভে যেহেতু ছবিটা করছেন, তো ওনার চাওয়াটাও আসলে ঠিক ওরকম ছিল। সব মিলে কাজের যে প্রসেসটা, এই প্রসেস আমার ভীষণ ভালো লেগেছে।
আচ্ছা, তোমার কাজের শুরুটা নিয়ে কম বেশি অনেকেই জানে, কিন্তু তারপরে ছোট করে আমরা একটু শুনবো, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। আমি জেনুইনলি কৃতজ্ঞ আমার সব কোয়ার্টিসদের কাছে, ইনক্লুডিং ইউ, যাদের সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল সজলের সাথে। তোমার এখনকার কাজ নিয়ে তো শুনলাম, একটু শুরুর জায়গাটা আমি জানি যে মডেলিং থেকে শুরু না, উপস্থাপনা থেকে শুরু। আচ্ছা, তো সেটা যদি একটু ছোট করে আমাদেরকে বলো, কম বেশি অনেকেই জানে, তারপর একটু বলো। শুরুটা হয়েছিল 2000-এ, ইটিভি তখন ছিল, এবং আমাদের ক্যাম্পাসেরই একজন সিনিয়র ভাই উনিই বলেছিলেন, ওনারই শো, যে অডিশন দেওয়ার জন্য। অডিশন দেই, এবং তখন অলরেডি কো হোস্ট যিনি ছিলেন আলিফ আলাউদ্দিন, উনি অলরেডি সিলেক্টেড, এবং হয় না যে ওনার সাথে মানে ওর সাথে শো, তো যে কারণে শুরুর দিকে একটু নার্ভাস ছিলাম, এবং অডিশন দিয়ে যে একের পর এক ধাপ অতিক্রম করে আসলে আসা। মনে আছে যে ওখানে একটা ট্রেন প্রোগ্রামও ছিল, যে মানে কিছুদিনের জন্য ট্রেন্ড হওয়া, যে আসলে কীভাবে করে কথাটা বলতে হবে। এবং তখন খুব এমটিভি এবং ভি চ্যানেল আমাদের এখানে দেখা হতো, তো হয় না যে বাংলাটাও কীভাবে কতটুকু বলতে হবে, যদি ইংলিশ ওয়ার্ডস থাকে কতটুকু বলতে হবে, তো ওভাবে করেই শুরু ছিল। এবং শোটার নাম ছিল ভার্জিন তাকদুম তাকদুম। তখন তো বুঝতাম না অনেক কিছু, তখন ছোটো মানে অনেক বেশি ছোট, কিন্তু পরে যখন যেহেতু বাসায় জানতো না যে কাজ করছি কিছু, এবং আশপাশের মানুষজন যখন বাসায় বিশেষ করে মাকে বলল যে আপনার ছেলেকে দেখা যাচ্ছে, তো তখন মাও বিশ্বাস করেননি, কারণ হয় না মানে আমাদের সাথে আসলে এই জায়গার কানেকশনসের আসলে কোনো মানে ব্রিজ নাই, এটা হবে কি করে। তারপর যিনি একদিন দেখলেন, দেখার পরে বললেন আচ্ছা ঠিক আছে, করছো ঠিক আছে, এটা একটাই, এটা শেষ হোক, পড়াশোনা শেষ হোক, তারপর বাকি সব কিছু। আচ্ছা, তারপরে এই তো ওভাবে করে শুরু। এবং হয় না যে কাজটা যে সে সময় পপুলার হচ্ছে কিংবা মানুষজন যে পছন্দ করছে, সেটাও তো তখন বুঝতাম না, এবং সেটা যখন আসলে বাসা পর্যন্ত কথাটা এসছে, তখন যে বুঝতে পেরেছি আসলে কাজটা হয়তো এক রকমের একটা জায়গা তৈরি করছে দর্শকদের মনে। এবং একেবারে সত্যি বলছি যে ওই সময় একটা কাজ করলে সেটার আসলে রেসপন্স কী হয়, এবং সেটা যে আসলে দর্শকপ্রিয় হচ্ছে কিংবা এটা দর্শকপ্রিয় হচ্ছে না কিংবা কী হচ্ছে, কিছুই তো আসলে বুঝতাম না, এবং সেটাই আস্তে আস্তে করে আসলে বোঝা। এবং এরপর বিজ্ঞাপন, এরপরে বিজ্ঞাপন থেকে আসলে অভিনয়, এবং নাটক থেকে সিনেমা, এই পুরোটুক যে জার্নিটা, এটা যদি একটু বলতে বলি, কিভাবে বলবো? এটাও একটা লম্বা সময়ের মধ্যে দিয়ে গেছে। যেমন যখন হোস্ট ছিলাম, কিন্তু আমি যেমন কখনোই ওই চেয়ারটাতে আসলে খুব কমফোর্টেবল ছিলাম না, মানে আমার কাছে মনে হতো যে দিস ইজ ওয়ান অফ দি টাফেস্ট জব, মানে কীভাবে করে সম্ভব। কিন্তু আমার যেমন খুব পছন্দ ছিল নোবেল ভাইকে, আমার খুব পছন্দ ছিল সালমান শাহকে, আমার মনে হতো যে আচ্ছা করলে কখনো বিজ্ঞাপন করি কিংবা টিভি সিরিজ করি। তো এরপরে আমার সবগুলো আসলে খুব অডিশন, স্ক্রিন টেস্ট, তখন তো এগুলো খুব বেশি ছিল। অডিশন দেই হচ্ছে মাত্রাতে, আফজাল আঙ্কেলের ওখানে। তো আফজাল আঙ্কেল এমনিতে পরিচিত ছিল কিন্তু উনি অলওয়েজ হচ্ছে ওই প্রসেসের মধ্যে দিয়ে যারা আসে এরকম। এবং যখন অডিশনটা দিই তখন ওনার অ্যাসিস্ট্যান্টরা আসলে দেখেন, দেখার পর ওটা ওনার কাছে যখন যায় সিলেক্ট হই। কিন্তু আমার মনে আছে তখন মনে হয় আমার ফার্স্ট সেমিস্টার ফাইনাল এরকম কিছু, এবং এটার পরে আমি বাদ যাই ওখান থেকে। এবং তারপরের টিভিসিটার সময় তখনও এক্সাম ছিল, কিন্তু আমি আর বলি নাই, কারণ যে মাঝখানের টাইমটার মধ্যে শ্যুটটা পড়ছে, তার মাঝে শুরুর ডেট আর শেষের ডেটে আমার দুটো পরীক্ষা। থ্যাঙ্কস টু মাই ফ্রেন্ডস, যে যারা আইবির ফ্রেন্ডস ছিল, ওরা আসলে এত কোঅপারেট করেছিল যে আমি আসলে ওই এক্সামের টাইমে ওই শ্যুটটা করে ফেলতে পারি। তো ওটা ছিল কিউট শ্যাম্পুর বিজ্ঞাপন, এবং এটা যখন করি তখন এটা বুঝতাম না যে আসলে এটা কেমন কী কিংবা কী, এবং আলহামদুলিল্লাহ ওটারও একটা রেসপন্স ভালো। তো এরপর ব্যাক টু ব্যাক কিছু বিজ্ঞাপনই করা হচ্ছিল, তারপরে যে নাটক। এবং আমার আসলে সবগুলো একটার পর একটা, মানে এমন না যে বিজ্ঞাপন যখন করছি তখন নাটক করা হচ্ছিল, সেটা না, ওই অধ্যায় প্রায় শেষ তখন নাটক। তুমি যখন আসলে নাটক করেছো তখন আসলে মানে তুমি একদম কি বলবো, দাপিয়ে বেরিয়েছো, যেটা আমরা তখন টিভি খুললে, চ্যানেল খুললেই তোমাকে দেখতাম। হ্যাঁ, এটারও কারণ ছিল, কারণ আমি জেনুইনলি বলি, আমি
হয় না যে ট্রেন্ড আর্টিস্ট ছিলাম না, কিন্তু যখন যে কাজটা করতাম খুব সিনসিয়ারলি করবার চেষ্টা করতাম এবং আমার কাছে মনে হতো যে আমি শিখবো কী করে। আমি শিখতে পারি হচ্ছে আমার যে ডিরেক্টরস আছেন ওনাদের কাছ থেকে। আমি যত সংখ্যক স্ক্রিপ্ট পড়বো তত বেশি জানার জায়গাটা তৈরি হবে আমার কোয়ার্টিস্টদের কাছ থেকে। এবং আজকে সুযোগ আছে এটাও বলে নেই, আমি জেনুইনলি কৃতজ্ঞ আমার সব কোয়ার্টিস্টদের কাছে, ইনক্লুডিং ইউ, যাদের সবার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি জেনুইনলি। এবং এটা আমার পুরো লার্নিং প্রসেসই ছিল। আমি প্রতিদিন কাজ করতাম, প্রতিদিন শিখতাম, ভুল করতাম, দেখতাম। এবং শুধু ডিরেক্টররা না কিংবা একজন স্ক্রিপ্ট রাইটার না, আমার কোয়ার্টিস্টরাও অনেক আমার ভুল ধরিয়ে দিয়েছেন যে দিস ইজ নট দি রাইট ওয়ে, এটা হলে হয়তো এরকম হলে ভালো। তো এমন ছিল আসলে নাটকের জার্নি। এবং একটা সার্টেন টাইমের পরে এসে মনে হয়েছিল যে আই নিড এ ব্রেক। এবং আসলে আমার করা কাজ অনেক ছিল যে কারণে হয়তো বোঝা যেত না যে আমি আসলে একটা ব্রেক নিচ্ছি। একটা সার্টেন টাইম হয়তো দেশের বাইরেও থাকা হতো। তখন যে মনে হয়েছিল আচ্ছা, কারণ চলচ্চিত্রটা তো স্বপ্নের জায়গা, কিন্তু আসলে ঠিক তেমন চরিত্রগুলোও করতে চাই, তেমন চলচ্চিত্রগুলো করতে চাই যেই কাজগুলো আমার নিজেরও যেন ভালো লাগে। তো ওভাবে করে আসলে পরবর্তীতে শুরু, এবং আলহামদুলিল্লাহ যে এখন তো করছি। আচ্ছা, অনেকক্ষণ আসলে আমরা কাজ নিয়ে কথা বললাম, এবার একটু ব্যক্তি তোমাকে চিনতে চাই, কিন্তু তার আগে নেব ছোট একটি বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। ব্যক্তিগত শব্দটাকে আসলে ভ্যালু দিতে চাই, মানে ব্যক্তিগত থাকুক। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। কথা হচ্ছিল সজলের সাথে। যাওয়ার আগে আসলে আমরা অনেকক্ষণ ধরে কাজ নিয়ে কথা বলেছি, এবার একটু তোমাকে নিয়ে কথা বলি। নিজেকে ডিফাইন করো। আমি খুব সাধারণ একজন, খুব সৎ থাকবার চেষ্টা করি, পরিশ্রমী একজন, খুব মেধাবী না, আর খুব বিশ্বাস করি। আমি যেমন সৃষ্টিকর্তা আল্লাহ ভীষণ যেমন বিশ্বাস করি, তেমনি আশপাশের সব কিছুতেই একটা বিশ্বাস নিয়ে চলবার চেষ্টা করি। খুব সুন্দর করে আসলে বললে। তবে সাথে আরেকটা বিষয় আমি অ্যাড করতে চাই। আমার কাছে এটা মনে হয় যে আমরা আসলে বিশ্বাসের জায়গাটা যখন বলি, বিশ্বাস তো আসলে সেই বিষয়টা না যে যাকে কিংবা যে জায়গাটাকে বিশ্বাস করলে পরে আসলে মনে হয় যে একদম সারেন্ডার করা যায়, যেটা আসলে আল্লাহ কিংবা সৃষ্টিকর্তার সাথে আমাদের, সেটা আসলে মানুষ ভেদে কিংবা অপরিচিত মানুষ ভেদে একটা ডিফিকাল্ট, এটা সহজ না। এবং সেটা আসলে একসময় মা বলতেন যে সময়ের পরিক্রমায় বোঝা যায়, সময়ের পরিক্রমাতেও বোঝা যায় না। এটা আসলে খুবই অদ্ভুত একটা জায়গা, এটা আমার মনে হয়। আচ্ছা, এবার একটু ছোটবেলা নিয়ে কথা বলি। ছোটবেলা কোথায় কেটেছে? ছোটবেলায় দেশের বাইরে ছিলাম একটা সার্টেন টাইম পর্যন্ত। আর এখানে নানাদের বাড়ি ছিল হচ্ছে, মানে ওনারা থাকতেন এখানে, বাড়ি মানে হচ্ছে ওখানে বাড়ি করেছিলেন পুরান ঢাকায়। তো পুরান ঢাকার মানুষ বলা যায়। এবং মোটামুটি ছোটোবেলার যত স্মৃতি, এগুলোর মধ্যে ঘুড়ি ওড়ানো, মাঞ্জা দেয়া, নাটাই, মার্বেল খেলা, আরও এই যে যত টিপিক্যাল গেম আছে, বল টল নিয়ে, ফুটবলকে টেনিস বলকে ফুটবল বানিয়ে খেলা, এক ছাদ থেকে আরেক ছাদে দৌড়ে বেড়ানো, এই সব দিয়ে খুব কালারফুল আমার ছোটোবেলা। আচ্ছা, তো ছোটবেলায় যেরকম ছিল এখনো কি সেরকম আছো কিনা? অনেক দিন পর্যন্ত ছিলাম যে একটু সহজ সরলভাবেই আসলে জীবনযাপন ছিল। আমি তো বললাম একটু সাধারণই সব কিছু, কিন্তু একটা সার্টেন টাইমের পরে এসে মনে হয়েছে যে আসলে তুমি ঠিক যেমন তুমি যেভাবে করে আসলে নিজেকে এক্সপ্রেস করতে পছন্দ করো কিংবা যেভাবে করে নিজেকে প্রকাশ করো, সেটা হয়তো সব জায়গায় সহজ না কিংবা সব জায়গার জন্য ঠিক না। তো সেই জায়গা থেকে আসলে হয়তো কিছুটা পরিবর্তন এসছে নিজের ভিতর, এবং কিছু অবজারভেশন থেকে, কিছু দেখা হয় না যে আসলে মানুষের অভিজ্ঞতা তো অনেক কিছু তৈরি করে দেয়। ইনার যে জায়গাটা আছে সেটাকে আসলে পরিবর্তন করে কিনা জানি না, তবে হয়তো ম্যাচিওর করে। আগে যেমন ফান লাভিং ছিলাম, অনেক বেশি হাসতে ভালোবাসতাম, অনেক বেশি ঘুরতে ভালোবাসতাম, সেই জায়গাগুলো কমেছে। যা খুশি তাই বলতাম, যেমন খুশি তেমন চলতাম, সেই জায়গাগুলো থেকে পরিবর্তন এসছে। আচ্ছা, তার মানে এখন বড় হয়ে গেছে অবশেষে। আচ্ছা, তো এখন কি কোনো স্পেশাল কেউ আছে কিনা, তাকে নিয়ে কিছু বলা যায়? না, কিছু এখন বলতে চাই না, সময় হলে বলবো ইনশাআল্লাহ। তো সেটা নিয়ে আসলে কিছুই বলবে না? না, আমার কাছে মনে হয় যে যখন জানানোর সময় হবে জানাবো। ব্যক্তিগত শব্দটাকে আসলে ভ্যালু দিতে চাই, মানে ব্যক্তিগত থাকুক, সেটাই ভালো আসলে। আমিও খুব বেশি পোক করব না তোমাকে। তো
এমন কোনো স্বপ্ন রয়ে গেছে কিনা যেটা হয়তো তুমি চাও? অনেক স্বপ্ন। যেমন যখন অভিনয়ের কথা চিন্তা করি তখন মনে হয় যে কত শত চরিত্র মানে মাথার মধ্যে ঘুরপাক খায়, যে এমন যদি একটা চরিত্র করতে পারতাম, এমন যদি হতো, তেমন যদি হতো। এটা একটা বিশ্ব ঘুরে দেখার খুব স্বপ্ন, এমন এমন জায়গার। এখন তো আসলে ইন্টারনেটের কারণে আসলে মোটামুটি মানে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জানবার কিন্তু একটা সুযোগের জায়গা তৈরি হয়েছে। কিন্তু যখন অনেক কিছু দেখি তখন আমার মনে হয় আচ্ছা অমুক জায়গাতে কি যাওয়া যাবে, অমুক জায়গাটাকে কি 1 ঘন্টার জন্য গিয়ে বসা যাবে? কিছুই না, হয়তো একটা সাইলেন্ট জোন দেখে হয়তো অনেক ভালো লাগছে, মনে হচ্ছে আচ্ছা এখানে গিয়ে 1 ঘন্টা বসে থাকলেও মনে হয় ভীষণ শান্তি হবে। আরও এরকম অনেক আছে, মানে আমার স্বপ্নের কোনো শেষ নাই, প্রচুর স্বপ্ন। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে তোমার জন্য বিটেকের পক্ষ থেকে উপহার আছে। থ্যাংক ইউ। এবং জেনুইনলি একটা বিষয় বলতে চাই, আমার কিন্তু বরাবরই খুব পছন্দের শো আমার আমি, এবং মানে সেই শুরু থেকে এখনো পর্যন্ত এত সুন্দরভাবে আসলে আমার আমি নিজেকে ধরে রেখেছে, এবং সেই সাথে সারিকা এত সুন্দরভাবে সঞ্চালনা করছেন। থ্যাংক ইউ তোমাকে, মানে আমার আমির পক্ষ হয়ে আমি তোমাকে থ্যাংক ইউ বললাম। তুমি যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও বলতে পারো। প্রিয় দর্শক, আপনাদের ভালোবাসার কারণে আসলে এত লম্বা পথ পাড়ি দেওয়া, এবং আমাদের সবার, আমি শুধু আমার কথা বলবো না, আমরা যারা এখানে আছি কাজ করছি, আমরা প্রত্যেকেই আসলে চেষ্টা করি ভালো কিছু করবার জন্যে, যাতে করে যেই বিনোদনের মাধ্যমগুলোতে আমরা কাজ করছি সেখানে যেন আপনারা সেই সুস্থ বিনোদনটুকু সুন্দরভাবে পান। চেষ্টায় ত্রুটি থাকে না এবং সামনেও থাকবে না, তবে আপনাদের দোয়া ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সব সময় প্রতি মুহূর্তে দোয়া আর ভালোবাসায় রাখবেন। দর্শক সবাই ভালো থাকবেন, আগামী পর্বে দেখা হবে প্রিয় কোনো তারকার সাথে। সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.